নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে রিট আবেদন সেটি শুনানি শেষ হলো সোমবার এবং মঙ্গলবার রায়, অর্থাৎ আজ আমরা ধরে নিতে পারি আজ এখানে রায়। আপনার ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে সেখানে হচ্ছে উনার যে লয়ার, অন্যতম একজন লয়ার হচ্ছেন ব্যারিস্টার রকনউদ্দিন মাহমুদ। উনি কিন্তু বহু বছর যাবৎ বাংলাদেশের আপনার অন্যতম শীর্ষস্থানীয় একজন আইনজীবী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রেসিডেন্ট ছিলেন। উনি ন্যায় বিচার পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। এমনকি আমি ইন্ডিপেন্ডেন্টে পড়লাম, আমার তাৎক্ষণিক ট্রান্সলেশনে ভুল হতে পারে, তবু যতটুকু মনে আছে সেটা বলি। উনি বলেছেন যদি উনার আবেদনের মধ্যে কোনো পিটিশনের মধ্যে কোনো এম্বারেসিং কিছু থাকে তাহলে কোর্ট যেন এটা ফেরত দেয়। কোর্ট তখন ওনাকে জিজ্ঞেস করেছে যে 3 দিন শুনানি করার পর আপনি ন্যায় বিচার পাবেন না মনে হচ্ছে কেন? তখন উনি বলেছেন যে এই হিয়ারিংয়ের পর্যায়ের মধ্যে দিয়েই একটা মামলার কি ভবিষ্যৎ হবে সেটা বোঝা যায়। তো উনি আপনার যে আশঙ্কা প্রকাশ করেছেন এটা খুব স্বস্তিকর না। এবং ওনারা যেহেতু বাংলাদেশে আদালত কিভাবে চলে, আদালতের আপনার ইনার অ্যাডমিনিস্ট্রেশন, আউটার অ্যাডমিনিস্ট্রেশন সব কিছু ভালোভাবে জানেন। উনি যখন এই কথাটা বলেছেন তখন আমার মনে হচ্ছে এটা হয়তো খুব ইন্ডিকেটিভ এবং ইন্ডিকেশনটা ভালো না আর কি। তবে এর পাশাপাশি আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি বিবৃতিও আমরা দেখতে পেয়েছি, তিনি গণমাধ্যমে পাঠিয়েছেন, সেটি দেশবাসীর নিকট নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূসের আবেদন। বিবৃতিটা আপনি আমাকে একটু পড়তে দিয়েছেন, আমি পড়েছি। তো বিবৃতিটা মনে হয় রায় প্রকাশিত হওয়ার পরে দিলে ভালো হতো আর কি। এখনও তো জিনিসটা আপনার, উনি অবশ্য রায়ের প্রসঙ্গে খুব কম কথা বলেছেন। উনি মূলত যে স্মুথ ট্রানজিশনটা করতে চান সেটা কথা বলেছেন। দেশবাসীর কাছে আমার আপনার সবচেয়ে ডিস্টার্বিং লাগে কি, ধরেন এই যে যুদ্ধ, এই যে টেনশন, এতে কার লাভ হলো? দেখেন আপনি এই একদল মানুষ ডক্টর ইউনূস সম্পর্কে যা তা কথা বলছে, মানে অবিশ্বাস্য যা তা কথা, এবং কথা বলার সময় যেইভাবে ডেটা, যেভাবে ইনার বিভিন্ন ডকুমেন্টকে রেফার করছে, যেই সব তথ্য রেফার করছে, এইসব তথ্য তো সেসব লোকের কাছে যাওয়ার কথা না। এটা কোত্থেকে গেল? আমার তো খুবই সন্দেহ লাগে। ধরেন একজন পত্রিকার এডিটর বা একজন কলামিস্ট আছেন বা একজন প্রবাসে থাকেন, উনি যখন ডক্টর ইউনূস সম্পর্কে লিখে ব্যাংকের কততম মিটিংয়ে কি হয়েছে, কত টাকা দিয়ে উনি কী করেছেন, এই ধরনের কথা বলেন। তারপর কালকে দেখলাম একটা টক শোতে, সম্ভবত ফরাসউদ্দিন সাহেব, উনি বলল যে বিভিন্ন দলিল দস্তাবেজ বিভিন্ন লোকের কাছে অলরেডি আছে। তো এই দলিল দস্তাবেজ তো বিভিন্ন লোকের কাছে থাকার কথা না, এটা সরকারের এজেন্সির কাছে থাকার কথা বড় জোর, বা যে রিভিউ কমিটি আছে কমিটির কাছে থাকার কথা। এটা এত সার্কুলেটেড হলো কিভাবে? এটাও কি আপনার ইউনূস বিরোধী ক্যাম্পেইনের অংশ কিনা? একদিকে উনাকে আপনার ডিফেইম করা হচ্ছে, আরেকদিকে আমাদের প্রধানমন্ত্রীকে ডিফেইম করা হচ্ছে। ধরেন ইকোনমিস্টের মতো পত্রিকা, এটা সারা পৃথিবীতে সবচেয়ে রেসপেক্টেড পত্রিকার একটা, ওইখানে আপনার বলা হচ্ছে প্রধানমন্ত্রী নিজেই নোবেল পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন অনেক, ইঙ্গিতটা খুব ভালো না। এটাকে কোট করা হচ্ছে বাংলাদেশে। পুরা প্রক্রিয়ায় আমাদের অত্যন্ত সম্মানিত দুজন মানুষ সম্পর্কে নানাভাবে প্রশ্ন তোলা হচ্ছে। এই টেনশনটা এই সময়টায় প্রয়োজন ছিল কিনা? যখন লিবিয়াতে আমাদের হাজার হাজার মানুষ মৃত্যুর মুখে আছে, যে কোনো দিন যে কোনো ক্রস ফায়ারে তারা মারা যেতে পারে, না খেয়ে মারা যেতে পারে, সাগরে লাফিয়ে পড়ে আপনার আশ্রয় নেওয়ার জন্য 3 জন মারা গেছে, 15 জন নিখোঁজ হয়েছে। এত বড় একটা হিউম্যানিটেরিয়ান ডিজাস্টার, এত বড় ডিজাস্টারের মধ্যে আপনার এই ধরনের একটা টেনশন জাতিকে উপহার দেওয়ার পরিকল্পনাটা কার? মানে আমি বলছি না যে আমি এটার মেরিট টেরিট তো আদালত বিবেচনা করছে, আমি যেটা বলতে চাচ্ছি এই টেনশন অ্যাফোর্ড করার মতো ক্ষমতা এই জাতির এখন নাই। এটা একটা বিলাসিতা হয়ে গেছে, খুব খারাপ ধরনের বিলাসিতা, এবং এই জিনিসটা সুন্দরভাবে নিষ্পত্তি করা যেত। এই কথা কিন্তু আমাদের আজকের নিউজেও আমরা প্রচার করেছি যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান এবং ব্র্যাকের নির্বাহী পরিচালক ডক্টর মাহবুব হোসেন, তারা বলেছেন যে ডক্টর ইউনূসের বিষয়টি এখনো শান্তিপূর্ণভাবে সমাধান করা যায়, কিন্তু আমার ধারণা সমাধানের সম্ভাবনা কমে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার গতকাল প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ, উনি যদিও বিদেশে থাকেন এবং উনি কিন্তু দেশের ব্যাপারে উনার এরকম বিবৃতি আমি চোখে পড়ে নাই আমার কখনো। উনি সম্ভবত প্রধানমন্ত্রীর উপদেষ্টা নাকি আওয়ামী লীগের সভানেত্রীর উপদেষ্টা, আমি ক্লিয়ার না। উনি উনার বক্তব্য যেটা ছাপা হয়েছে একটা নিউজ এজেন্সিতে, ডিটেইলটাই পড়েছে আমি ইংরেজিতে, তো তারপর মনে হচ্ছে এটা মানে একটা অল আউট ফাইটের দিকে যাচ্ছে আর কি, এবং কম্প্রোমাইজিং অ্যাটিটিউড অন্তত আপনার সরকার পক্ষে দেখা যাচ্ছে না। আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যটিও দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী বলছেন 7 মার্চ উপলক্ষে আলোচনায় দরিদ্র মানুষকে দেখিয়ে অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হন। এটা উনি কাকে ইন্ডিকেট করেছেন, কাকে ইন্ডিকেট করে বলেছেন আমরা বুঝতে পারছি না, বাট আমরা আপনার যেটুক আপনার মানে
যাই হোক, উনি এটা কি কাকে বলেছেন যেহেতু ক্লিয়ার না, কিছু বলছি না। আমার নিজের কাছে যে জিনিসটা মনে হয়েছে, ধরেন একটা জিনিস সবসময় আলোচনার মধ্যে আসছে, ধরেন এইটা কি, এই ইস্যুটা কি সুশাসনের ইস্যু কিনা, এই ইস্যুটা কি রুল অফ লয়ের ইস্যু কিনা, এই ইস্যুটা কি আদর্শিক ইস্যু কিনা। কারণ যদি এটা আদর্শিক ইস্যু হয়, যেটা আপনার বিভিন্ন আলোচক বলেছেন, তাহলে আমাদের প্রধানমন্ত্রী আপনার মাইক্রো ক্রেডিট সম্মেলনে উনি ডক্টর ইউনূসের এত ভূয়সী প্রশংসা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমের সামনে কেন করেছিলেন? এটা তো খুব বেশি আগের কথা না, হয়তো 97 বা খুব বেশি দিন আগের কথা না, এবং ভূয়সী প্রশংসা করেছিলেন উনি। তারপর হচ্ছে মাইক্রো ক্রেডিট সরকারের নিজেরই কর্মসূচি একটা, এটা কি আপনার ব্যক্তির বিরুদ্ধে, যদি ব্যক্তিরও হয় ঠিক আছে, উনি বয়স্ক হয়ে গেছেন বা উনি নিয়ম মেনে আছেন, একটা কথা অনেকে বলার চেষ্টা করছে, ওনার জন্য কি আইন পরিবর্তন করতে হবে নি? বাংলাদেশে তো ব্যক্তির জন্য সংবিধানও পরিবর্তন করা হয়েছে। আপনার মনে আছে কিনা জানি না, শাহাবুদ্দিন সাহেব, উনি সুপ্রিম কোর্টের মানে বাংলাদেশের চিফ জাস্টিস থাকা অবস্থায় অস্থায়ী রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে আবার ওখানে ফিরে গেছেন, এই জন্য সংবিধানে একাদশ সংশোধনী করতে হয়েছে। আমাদের আপনার ভাইস প্রেসিডেন্ট ছিলেন সাত্তার সাহেব বিএনপি আমলে, উনি যেন প্রেসিডেন্ট পদে নির্বাচন অংশগ্রহণ করতে পারেন, সেই জন্য সংবিধান সংশোধন করা হয়েছে। বিভিন্ন সময় ব্যক্তির কারণ সংবিধান সংশোধন করা হয়েছে। এখানে একটা প্রতিষ্ঠানের ভেতরের ব্যাপার, এটাকে আপনার করা উচিত কি করা উচিত না, যখন করা উচিত না বলা হয় তখন টোটাল কনটেক্সট দেখতে হবে। আমরা কি আমাদের আইন পরিবর্তন, আইন প্রণয়ন, এগুলির সময় কি আমরা এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করি, যেটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে চাওয়া হচ্ছে যে কেন উনার সম্পর্কে আইন পরিবর্তন করা হবে? তাহলে আপনি অন্য প্রশ্নগুলোও তোলেন, এই প্রশ্ন তুললে তো আমাদের সমস্ত কিছু অবৈধ হয়ে যাবে, সমস্ত কিছু অবৈধ হয়ে যাবে। আমাদের বিভিন্ন সরকার আমলে, প্রতিটা সরকারের আমলে ব্যক্তিকে সামনে রেখে সংবিধান পরিবর্তন করা হচ্ছে। আই রিপিট, প্রতিটা সরকারের আমলে, এই আপ টু আপনার 1990 প্রতিটা সরকারের আমলে ব্যক্তিকে সামনে রেখে সংবিধান পরিবর্তন করা হয়েছে। এমনকি কেউ কেউ বলে থাকেন যে বিএনপি কেয়ারটেকার গভর্নমেন্ট প্রধান হিসাবে একজনকে পাওয়ার জন্য, একজনকে নির্দিষ্ট ব্যক্তিকে পাওয়ার জন্য সংবিধান চেঞ্জ করেছিল, এই লাস্ট বিএনপি গভর্নমেন্টের আমলেও বলা হয়েছে। তো এইরকম একটা দেশে, হ্যাঁ এইরকম একটা দেশে আপনি হঠাৎ করে বললেন যে উনি কি আইনের ঊর্ধ্বে নাকি, উনার জন্য সার্কুলার চেঞ্জ করা হবে নাকি। তারপর সবচেয়ে হাস্যকর যে জিনিসটা বলা হয় আপনার বয়সের ক্ষেত্রে, আপনি দেখেন উইথ ডিউ রেসপেক্ট টু আমাদের অর্থমন্ত্রী, উনি তো ডক্টর ইউনূসের চেয়েও বয়স্ক, উনার বিভিন্ন ব্যর্থতা নিয়ে বিভিন্ন মহলে আলাপ আছে, উনি কিন্তু মানুষ হিসাবে উনাকে নিয়ে প্রশ্ন তোলেন, অমায়িক লোক, ভালো লোক, সৎ লোক, কিন্তু উনার হ্যান্ডেলিং উনি অর্থ মন্ত্রণালয়ে লেজে গোবরে করে ফেলেছেন। শেয়ার মার্কেট সেক্টর হোক, বিনিয়োগ সেক্টর হোক, বিভিন্ন সমালোচনা আছে। তো উনার বয়সও ডক্টর ইউনূসের চেয়ে বেশি, উনি ফিজিক্যালিও, মানে আমি দেখে যেটুকু মনে হয় ডক্টর ইউনূস ওনার চেয়ে অনেক ফিট। তো একজন যদি এই বয়সে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন, আরেকজন আপনার ব্যর্থতার সমালোচনা সত্ত্বেও আরেকজন একটা প্রতিষ্ঠান চালিয়ে এটাকে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেছেন, ওনার ক্ষেত্রে বয়সের প্রসঙ্গ তোলা হচ্ছে। বাংলাদেশে বহু অথর্ব সচিবকে আপনার বিভিন্ন দলীয় কারণে অবসর থেকে ডেকে এনে, সবার কথা বলছি না, মানে যাদেরকে ডেকে আনা হয়েছে অবসর থেকে ডেকে এনে সরকারের সঙ্গে পুনরায় চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের কয়েকজনের বিরুদ্ধে অন্তত অযোগ্যতা, দুর্নীতি, তারপর আপনার দল রাজনীতির প্রতি সরাসরি পৃষ্ঠপোষকতা অভিযোগ আছে, বিভিন্ন সরকারের আমলে করা হয়েছে। তাদেরও কারো কারো বয়স আপনার 70-70-এর ঘরে, এরকম। তো হচ্ছে কি, আপনি একটা প্রশ্ন ভ্যালিডলি তুলতে পারেন, গ্রামীণ ব্যাংকের কার্যাবলী ট্রান্সপারেন্টলি হতো কিনা, সেখানে আপনার অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা, সেখানে আপনার খুব রিয়েল পার্টিসিপেশন অফ দ্য স্টেক হোল্ডার্স ছিল কিনা, এগুলি ভ্যালিড প্রশ্ন, এগুলি অবশ্যই আনা যায়। কিন্তু এগুলির সাথে ওনাকে অপসারণ প্রক্রিয়া তো জড়িত না, এগুলি দেখার জন্য তো রিভিউ কমিটি করা হয়েছিল, তো রিভিউ কমিটির জন্য তো ওয়েট করা যেত। আজকে আপনার আদালতে যখন আপনার এই জিনিসটা দেওয়া হলো, এমনি বলি উইথ ডিউ রেসপেক্ট টু কোর্ট, বাংলাদেশে কোর্ট অনেক ভালো ভালো রায় দিয়েছে, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা খুব বিরল ঘটনা যে আপনার কোর্ট মানে বিদ্যমান সরকারের বিরুদ্ধে আপনার রুল দিয়েছে, এরকম ঘটনা কম ঘটে আর কি, সাধারণত কম ঘটে। আর যেখানে আপনার কোর্টের দেখার পরিধিটা খুব ছোট, কোর্ট শুধু লয়ের ল্যাঙ্গুয়েজটা দেখে, কোর্ট বিগার কনটেক্সট দেখে না, কোর্ট শুধু আইনটা দেখে। কিন্তু একটা আইন তো একটা দেশের বিগার কনটেক্সটে একটা কম্পোনেন্ট মাত্র। আইনের পিছনে নৈতিকতা থাকে, আইনের পিছনে নানান সমাজ দর্শন থাকে, নানান ফিলোসফি থাকে, নানান পাবলিক ইন্টারেস্ট জিনিস থাকে, যে জন্য আইন বারবার চেঞ্জ হয়, সংবিধান বারবার চেঞ্জ হয়। তো আইন তো একটা কম্পোনেন্ট মাত্র, এই পুরা ক্যানভাসটার একটা কম্পোনেন্ট। তো আদালতের পক্ষে তো পুরা ক্যানভাস দেখার মতো জুরিসডিকশন আদালতের নেই। ফলে এত বড় ক্যানভাসের একটা জিনিস একটা ছোট্ট কম্পোনেন্টের মাধ্যমে হয়তো নির্ণীত হতে যাচ্ছে, হয়তো এখানে নির্ণীত হচ্ছে না, এরপর আবার আপিলের ডিভিশনে যাওয়া হতে পারে। আনএন্ডিং একটা আপনার অন্তত কিছু সময়ের জন্য আনএন্ডিং একটা টেনশন সমাজে রয়ে গেল আর কি। এখন আমি মনে করি
আমাদের এই সরকারে কিন্তু কিছু গুণ আছে আপনার আরিওল বিল প্রসঙ্গে বলেন, তারপরে আপনার সময় নির্ধারণের ব্যাপারে বলেন, সেসব ক্ষেত্রে কিন্তু ওই যে সময় পিছিয়ে আনা, সময় এগিয়ে আনা সরকার পিছিয়ে কিন্তু কিছু ক্ষেত্রে অন্তত জনগণের আপনার রেসপন্ডে, জনগণের যে প্রতিক্রিয়া সেটার প্রতি পজিটিভ রেসপন্ড করেছে। আজকে আপনার জাফর ইকবাল সাহেব আমাদের প্রাইম মিনিস্টারের অত্যন্ত প্রিয় লোক, কারণ প্রাইম মিনিস্টার প্রোগ্রামে আমি ওনাকে পাশে দেখেছি, উনি নিজে আজকে ডক্টর ইউনূসের প্রসঙ্গে লিখেছেন, 2 দিন আগে লিখেছেন আর কি। তো এটা তো বিএনপি শিবিরের লোক লিখছে না, বা ইউনূস শিবিরের লোক লিখছে না, বা আপনার ওই সুশীল সমাজের সোকল সুশীল সমাজ যারা একদম একসাথে কাজ করে, জাফর ইকবাল তো কোনো সুশীল সমাজের ওইভাবে অংশ না, মানে উনি কোনো সংগঠনের সাথে জড়িত না, উনি ইন্ডিভিজুয়ালি কথা বলেন, ওনার নিজের বিবেকে যেটা মনে হয় সেটা বলেন আর কি। আমি ওনার একটা এক্সাম্পল দিলাম আর কি, আরও বহু লোক বলেছেন কথা। আজকে যারা আপনার ডক্টর ইউনূসের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, মাহমুদুল ইসলাম হচ্ছেন আপনার আওয়ামী লীগ আমলে অ্যাটর্নি জেনারেল ছিলেন, রকনউদ্দিন মাহমুদের গত ইলেকশনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করার কথা, ডক্টর কামাল হোসেন সারা জীবন আওয়ামী লীগ করেছেন, এখন অন্য দল করছেন, এখনও উনি আপনার ওই প্রগতিশীল ব্লকের অনেক বড় লিডার হিসেবে পরিচিত। ওনারা অবশ্যই পেশাগত দায়িত্ব পালন করেছেন, কিন্তু পেশাগত দায়িত্ব যখন আইনজীবীরা পালন করেন, ওনাদের কিন্তু একটা থাকে কোন ক্লায়েন্টের পক্ষে করবেন। নিশ্চয়ই গোলাম আজমের পক্ষে ওনারা মামলা করবেন না, প্রশ্নই আসে না। সো এইটাও তো দেখতে হবে যে কারা ওনার পক্ষে দাঁড়িয়েছেন। তো আমরা আশা করব এখনো আলোচনার মাধ্যমে, আমাদের অর্থমন্ত্রী কিন্তু একটা গুড উইশেস ছিল আলোচনার মাধ্যমে ব্যাপারটা রিজলভ করা। উনি প্রথম দিকে একটু মানে হয়তো পরে উনি প্রেশারাইজড হয়ে অন্যরকম কথা বলছেন হয়তো আর কি। উনি আজকে একটা ফাদার ফিগারের মতো অনেকের কাছে আর কি, উনি মন্ত্রিসভায় অন্যতম বয়োজ্যেষ্ঠ একজন মানুষ। উনার গুড ইন্টেনশন নিয়ে কারো প্রশ্ন নাই, হয়তো কিছু ম্যানেজমেন্টে দক্ষতা নিয়ে প্রশ্ন আছে। এখন উনি নিজে উনার মতো একজন মানুষ উদ্যোগ নিতে পারেন, নিয়ে যে আচ্ছা ঠিক আছে অ্যামিকেবলি জিনিসটা রিজলভ করি। কারণ আমি একটা কথা বলে শেষ করছি, এখানে হয় কি, সমান শক্তিশালী দুই পক্ষ যখন যুদ্ধ করে তখন দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হয়। এটা তো আওয়ামী লীগের সাথে জামাতের যুদ্ধ না, এটা হচ্ছে দুইজন আপনার বিভিন্নভাবে অত্যন্ত দুইটা বিভিন্নভাবে অত্যন্ত ক্ষমতাশালী আপনার মহলের আপনার প্রতিযোগিতা। একদিকে আপনার ডক্টর ইউনূস, গ্রামীণ ব্যাংক, সমস্ত আপনার নাগরিক সমাজের প্রতিনিধি, গণমাধ্যমের একটা বিরাট অংশ, সাধারণ মানুষ। অনেকে মনে করেন যে এটা কি সাধারণ মানুষ ইউনূসের ব্যাপার নিয়ে কি রিঅ্যাকশন, আমি জাস্ট ভালো ফলাফল আশা করছি। না, আপনি বিভিন্ন পত্রিকার ব্লগে দেখেন যারা কমেন্ট করছে সাধারণ মানুষ, তাদের মধ্যে মিনিমাম 70 to 80% মানুষ প্রচন্ড সমালোচনা করছে সরকারের ভূমিকা। আমরা একটা বিরতিতে যাই, ফিরে আসবো। প্রিয় দর্শক,